আমি দিনেশ আচার্য। আজকে আপনাদের সামনে আবারও বাস্তু বিষয়ক কিছু নিয়ে আলোচনা করব। বাস্তু বিষয়ক নিয়ে আমি বারংবার আলোচনা করতে চাই এবং বারবার আপনাদেরকে বলি, দেখুন যে আপনারা রত্ন ধারণ করুন, তাবিজ ধারণ করুন, কবচ ধারণ করুন, পূজা পাঠ করুন, জপ তপ করুন, যাই করেন না কেন, বাস্তুকে এড়িয়ে কিছু করবেন না, কারণ বাস্তুকে এড়িয়ে কিছু করা যায় না। অ্যাটলিস্ট আপনি রত্ন ধারণ করে আপনি তো ভালো থাকতে পারেন, কিন্তু আপনি আপনার ভালো থাকার মধ্য দিয়েই কি আপনি ভালো থাকেন? আমরা সবাই কর্ম করি, কিন্তু আমাদের সাংসারিক আরো যে মানুষজন রয়েছে, আমাদের আরো যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে, তাদের জন্য, তারা যাতে ভালো থাকে, তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের সমস্ত সুবিধা অসুবিধাকে দেখার জন্য। তো আপনি বাড়ি থেকে যখন বার হচ্ছেন তখন ঠিক থাকছেন, আপনি বাড়িতে বেরিয়ে আপনার ফ্যামিলির কোনো সদস্যর ডিস্টার্ব হচ্ছে বা সেটা নিয়ে আপনি চিন্তিত আছেন, এরকম ডিস্টার্ব যদি আপনার চলতে থাকে, আমার মনে হয় না যে আপনি ভালো থাকতে পারেন। তাহলে কিভাবে ভালো থাকবেন বাস্তুকে নিয়ে, বা বাস্তু কিভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারে, এই জায়গাটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে, তাহলে কি সমাধান হবে, নচেত কিন্তু সমাধান সম্ভব নয়। তো সর্বোত্তম ব্যাপার, যদি আপনাকে বাস্তু সম্বন্ধে জানতে হয়, বাস্তুর দোষ সম্বন্ধে জানতে হয়, আর তার প্রতিকার সম্বন্ধে জানতে হয়, তাহলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা আজকে শুনতে হবে। শুধু কিন্তু আমি প্রত্যেকবার যখনই আমি অনুষ্ঠান করি, প্রত্যেককে একটা কথা বলি, যারা আমার রেগুলার অনুষ্ঠান শোনেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা শোনেন না বা কম বেশি শোনেন তাদেরকে বলছি, আসার জন্য বলছি না কিন্তু যে আমি প্রতিকারের কথা বলে দিচ্ছি আপনাকে, প্রতিকার করার পরে আপনাকে প্রতিকার করতেই আসতে হবে, এরকম ব্যাপার না। কিছু সময় আছে যে আমরা যদি জিনিসটা সম্পর্কে জানি, অ্যাটলিস্ট যে বাস্তু দোষটা এইভাবে আছে, বা দোষটার প্রতিকার এইভাবে করা যায়, বা বাস্তুর দোষ থাকলে এরকম এরকম সমস্যা ঘটে, আমরা কোনো ঘটনা ঘটলে বুঝতে তো পারবো এটা বাস্তু থেকে হচ্ছে, বা আমার কোনো গ্রহ থেকে হচ্ছে, বা আমার কোনো শারীরিক ডিস্টার্ব থেকে হচ্ছে। এই জায়গাটা যদি আমাদের জ্ঞানটা থাকে, এই জায়গার যদি জ্ঞান আমাদের থাকে, তাহলে তো বুঝতে পারবো আমরা যে হ্যাঁ এটা এখান থেকে হচ্ছে। তো সর্বপ্রথম বলি, দেখুন বাস্তু এমন একটি বিষয় যে আপনার বাস্তু যদি ঠিক না থাকে, না আপনি ভালো থাকবেন, না আপনার ফ্যামিলি মেম্বার কোনো সদস্য ভালো থাকবে। সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন, আপনার বাস্তুকে ঠিক রাখা। আর বাস্তুকে ঠিক রাখার জন্য সর্বোত্তম ভাবে যেটা আপনার প্রয়োজন রয়েছে, বা সর্বোত্তম ভাবে যেটা আমরা না প্রতিনিয়ত ভুল করে চলেছি, সেটা হচ্ছে কি, আমাদের নিজেদের কোনো কারণে হয়, কোনো শত্রু কোনো ক্ষতি করলো, সেটার দিকটা পরের কথা। আচ্ছা, আপনাদের সামনে একটু খুলে বলি যে বাস্তুর দোষটা হয় কিভাবে, বাস্তু দোষ হলে কিভাবে বুঝবেন, কোথায় কি আপনি করছেন তার জন্য দোষ হচ্ছে, তার ফলাফল কি হতে পারে। সাধারণত তিনটি কারণে, 3 of টাইপ বাস্তু প্রবলেম, 3 প্রকারের কারণে বাস্তুর দোষ হয়। বাস্তুর দোষ 3 প্রকার নয়, 3 রকম কারণে, 3 রকম কারণে বাস্তুর দোষ হয়। বাস্তু 3 প্রকার কারণে বাস্তুর দোষ হয়। কি কি? প্রথম কারণ হচ্ছে ঘটমান বাস্তু। আপনি যে বাস্তুতে ঘর করেছেন, বা আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, বা আপনি একটি বাড়ি কিনেছেন, বা আপনি একটি জমি কিনেছেন, সেটাতে দোষ হতে পারে যে পূর্বেই দোষ ছিল, সেখানে কোনো প্রাণী চাপা পড়ে আছে, কোনো মানে দূষিত জিনিস কিছু আছে, আগে নর্দমা বা নিচু জায়গা ছিল, হ্যাঁ, পুকুর ছিল, ডাউন ছিল, এরকম বিভিন্ন কোন মানে কারণের জন্য এটা ঘটে। বা দেখা যাচ্ছে জমির আকার একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়, ঠিক আছে। আকার যেমন আকারের জন্য সুন্দর হয়, আকারের জন্য কিন্তু ডিস্টার্ব হয়, ত্রিকোণ আকার আছে কিনা, হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফাঁকা জায়গা দেখে একটা কিনলাম, কিন্তু দেখা যাচ্ছে সেটা একসময় ভাগাড় ছিল, বা কোনো এক সময় সেটা একটা কবরস্থান ছিল, বা কাউকে সমাধি দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন কারণ ঘটতে পারে। তাহলে এটা হচ্ছে ঘটমান বাস্তু, ঘটে আছে ঘটমান বাস্তু দোষ। দ্বিতীয় দিক হচ্ছে কৃতিত্ব বাস্তু। কিরকম? আপনি বাস্তুতে যখন আছেন, আপনি কিছু ভুল করেছেন, আপনি যখন বাস্তুতে আছেন
আপনি ঘর করার সময় ভুল করেছেন, আপনি ঘর করার সময় অগ্নিকোণে জল করে ফেলেছেন, আপনি ঘর করার সময় আপনি ঈশান কোণে আপনি রান্নাঘর করে ফেলেছেন, আপনি ঘর করার সময় ঈশান কোণে বাথরুম করে ফেলেছেন, আপনি ঘর করার সময় পশ্চিম দিক ফিরে আপনার ঘরের মেন গেট রাউন্ড শেপের করে ফেলেছেন। আপনার দ্বারা সমস্যা হচ্ছে। 2 নম্বর হলো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তন্ত্র ক্রিয়া কর্তৃ বাস্তু। মানে কেউ কোনো প্রকার তুক তাক কিলকিকরণ খিলকিকরণ ঘটকীকরণ সুলকীকরণ দোষ আছে, জানতে হবে, প্রতিকারগুলো জানতে হবে, কি প্রকার দোষ হয় জানতে হবে। কি বললাম? তিলকীকরণ, খিলকীকরণ, ঘটকীকরণ, সুলকীকরণ, এই প্রকার দোষ মানুষ মানে এই প্রকার এর মাধ্যমে, এইগুলোর মাধ্যমে বাস্তুতে আপনার দোষ তৈরি করতে পারে, বাস্তুতে ক্ষতি করতে পারে। তাহলে এই 3 প্রকার ভাব থেকে আপনার বাস্তুতে দোষ তৈরি হতে পারে। একটা ঘটেছিল, একটা আপনার দ্বারা ঘটছে, আর একটা কেউ তন্ত্রক্রিয়া করছে। তো এই 3 প্রকার দোষের ভেতরে যে দোষই থাকুক সে তার মতো ফল দেবে। জ্বরের একটা সিমটম আলাদা, পেট ব্যথার একটা সিমটম আলাদা, আবার কারোর যদি স্টোন হয় তার সিমটম আলাদা। মানে যেমন রোগ তার সিমটম তো আলাদা আলাদা হবে। তেমন বাস্তু কি প্রকার দোষ আছে, প্রথম থেকে দোষ হয়েছিল তাহলে তার প্রকার প্রভাব আলাদা হবে। আপনার দ্বারা দোষ হচ্ছে তার প্রভাব আলাদা হবে। যদি কেউ তন্ত্র প্রক্রিয়া করে রাখে তার প্রভাব আলাদা রকম হবে। কিন্তু আলটিমেটলি যেটাই হোক, বাস্তু যদি ভালো না থাকে, দেখুন আচ্ছা আপনার সঙ্গে আলোচনা করি, ভালো না থাকে বারবার বলছি, কি ভালো থাকবে না? আমি লজিক্যালি বলা খুব পছন্দ করি, আর আমি চাই আপনারা লজিক্যালি শোনাটা পছন্দ করুন। যেখানে লজিক নেই, যেখানে যুক্তি নেই, কেন শুনবেন? বাস্তুর দোষ হলে কি ধরনের প্রবলেম আপনার হতে পারে? আজকের অনুষ্ঠান যারা শুনছেন, অনেকে শুনে মনে হবে দিনেশ আজকে আমার মনের কথা বলছে, ঠিক আমার সঙ্গে এরকমই ঘটছে। হ্যাঁ, যদি আপনারও বাস্তুতে দোষ থাকে, আমার কথাগুলো শুনে মনে হবে যে দিনেশ আজকে আমার কথাগুলোই বলছে। বাস্তুর দোষ থাকলে বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাই আমাদের গৃহে। কেমন? ফার্স্ট, কারোর কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, যে যার মতো চলবে। বাস্তুর প্রথম দোষ, বাস্তুর দোষ হলে প্রথম ভাব, কারোর সঙ্গে কারোর কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, যে যার মতো চলতে চাইবে। দ্বিতীয় কথা হচ্ছে, মানে আমি বলতে চাইছি কারোর সঙ্গে কারোর মিলবদ্ধ থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই বাস্তুতে কারোর কিছু না কিছু অসুস্থতা ভাব লেগে থাকবে। একজনের সারছে আরেকজনের হচ্ছে, একটা ছেড়ে আর একটা হচ্ছে, চলতে থাকবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বাড়িতে কোনো শুভ কর্ম হবে না। 4 নাম্বার কারণ হচ্ছে বাড়িতে যদি বিশেষ করে মানে নব বিবাহ হয়েছে, নতুন বিবাহ করেছে, এরকম কোনো নতুন সদস্য বাড়িতে প্রবেশ করেছে, তাহলে তাদের ক্ষেত্রে, আর যারা নতুন জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে এফেক্ট করবে যে রাগ জেদ। নতুন দেখবেন ছোট্ট একটা বাচ্চা, সে ভয়ঙ্কর জেদ, বাস্তুর দোষ রয়েছে। যারা পড়ুয়া, পড়াশোনা করছে, পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাড়ির যে মালিক, নানান প্রকার রোগ, নানান প্রকার টেনশন তৈরি করে দেবে। আপনি ক্রমাগত ঋণগ্রস্ত হয়ে যাবেন। অর্থ ইনকাম করছেন, আপনার বিজনেস ভীষণ চলছে, অথচ আপনি কাউকে কথা, আপনার কন্ডিশন বলে বিশ্বাস করতে পারছেন না। অর্থ ইনকাম তো করছেন, কিন্তু এত পরিমাণে ব্যয় হচ্ছে, লোকে দেখছি ভীষণ ব্যাপার, অথচ আপনার ভিতর ফেটে যাচ্ছে। তাহলে অর্থ প্রবল ব্যয় হয়ে যাওয়া। হঠাৎ করে আপনার ব্যবসা থমকে যাচ্ছে, কর্মের জায়গায় বদনামি হচ্ছে, আপনি কাউকে তার বিপদে অর্থ ধার দিয়েছেন বা আপনি কোনো কাজে অর্থ লাগিয়েছেন, সেখানে অর্থ আটকে গেছে, ফেরত পাচ্ছেন না। এছাড়া আরো বেশ কিছু সিমটম দেখা যায়, যেগুলো কিন্তু একটু অন্য প্রকার হয়। কিরকম? এগুলো সমতলীয় ভাব। কি বলবো? সমতলীয় ভাব নিচটি ভাগের বৈশিষ্ট্যের জন্য হয়। বাস্তুর 3 রকম ভাব বললাম, আরো একটি ভাব হয়, সেই ভাবটা হচ্ছে উপরি ভাব। উপরি ভাব কেমন? যদি আপনার বাস্তুতে, মনে করুন আপনার বাস্তুর উপর দিয়ে কোনো দূষিত বায়ু বয়ে যায়,
অনেকের বাড়িতে ফল গাছ আছে, ফলের গাছ আছে, বিশেষ করে নারিকেল গাছ থাকলে বাস্তুটাকে ভীষণভাবে আপনি বুঝতে পারবেন বাস্তুর কি পজিশন আছে না আছে। যে কোনো আপনার বাড়ির উপর দিয়ে দেখবেন নারিকেল গাছের উপর দিয়ে হাওয়াটা বয়ে যাচ্ছে, তাহলে সেই গাছে প্রথমত ফল ধরবে না। যদি ফল ধরে যত প্রকার ট্রিটমেন্ট করেন গাছের ফল দাঁড় করাতে পারবেন না। একটা টাইম পর দেখবেন ডাবের ছোট ছোট বেশ ডাব ধরেছে, সেগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আপনি মানে ভৌতিক কিছু ভাব থাকে বা কিছু এই উপরি হওয়া ব্যাপার থাকে বা কোনো কিছু যদি কেউ চালান করে সেটার জন্য থাকে, সবাই না এগুলোকে ফিল করতে পারে না। কিন্তু একই বাড়িতে 10 জন সদস্য ফ্যামিলি মেম্বার রয়েছে, কোনো 2 জন বুঝতে পারছে, বাকি 8 জন বুঝতে পারছে না। কোনো 2 জন বুঝতে পারছে, বাকি 8 জন বুঝতে পারছে না। আপনি দেখছেন হঠাৎ করে রাত্রে 2টো বাজে একটা আপনার ঘরে কোনো কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো, বা আপনার ছাদে কোনো কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো, ছাদ দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে, বা মনে হলো আপনার ছাদে কেউ ভারী কোনো একটা জিনিস ফেলেছে। গ্রাম্য বা মফস্বল এলাকায় এগুলো খুব বেশি বোঝা যায়। শহরে ফ্ল্যাট, ছাদের উপর ছাদ তো থাকতেই। আচ্ছা, পরের দিন সকালবেলা বা ইভেন অনেকের সাহসে সেই রাত্রে ছাদে গিয়ে দেখছে কিছু নেই। চিলেকোঠার দরজাতে আপনি লক করে রেখেছেন, তাহলে ছাদে কেউ উঠতে পারবে না, চারিপাশে কোনো গাছ নেই যে উঠতে পারবে, কেউ যে গাছ বয়ে উঠবে, তাহলে কে হাঁটলো? হঠাৎ করে ছাদে কোনো আওয়াজ হলো, মনে হচ্ছে কিছু ভারী জিনিস পড়েছে, আপনি গেলেন দেখলেন কিছু পেলেন না। আপনি রাত্রে উঠে বাথরুমে যাচ্ছেন, মনে হচ্ছে আপনার পিছন পিছন অন্য একজন যাচ্ছে। আপনি রাত্রে উঠে বাথরুমে যাচ্ছেন, মনে হচ্ছে আপনার পিছন পিছন আরো একজন যাচ্ছে। পিছন করে কাউকে দেখতে পাচ্ছেন না, ইভেন আপনি কাউকে বলেছে বিশ্বাস করছে না। হঠাৎ করে দেখছেন বাড়িতে বেশ একটা ভ্যাপসা আস্থা গন্ধ বার হচ্ছে। রুম ফ্রেশনেস দেন, ধূপ দেন, ধুনো দেন, ওই গন্ধটা যাচ্ছে না। রাত্রে আপনার বাড়িতে নানান প্রকার আওয়াজ, বিশেষ করে বাস্তুর যদি খুব মারাত্মক দোষ থাকে এবং কোনো ভৌতিক উপদ্রব থাকে, সেই বাস্তুতে যে খাবারগুলো রান্না করা হয় সেই খাবারের স্বাদ পাওয়া যায় না, তাদের গন্ধ থাকে না, খাবার খুব তাড়াতাড়ি পচে যায়, পচন হয় সেই বাড়িতে খাবার। এই দিকগুলো যদি আপনারা, আমি যে আলোচনা আজকে করলাম, আরো অনেক দিক থাকে, আমি জাস্ট যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো যারা মন দিয়ে শুনছেন আজকে, কোনো আলোচ্য বিষয়ের ভিতরে আপনার জীবনেও যদি ঘটে থাকে, আপনার সঙ্গে বা আপনার বাড়িতে ঘটছে, আপনি ভেবে নেন আপনার বাস্তুতে দোষ আছে। আপনার সন্তানের জন্মছক বিচার করেছেন, উপযুক্ত বয়স হয়েছে, তার মাঙ্গলিক নেই, শুক্রের দোষ নেই, মঙ্গলের দোষ নেই, সমস্ত কুষ্টি বিচার হয়ে গেছে, অথচ বিবাহ দিতে পারছেন না। আপনারা হাজবেন্ড ওয়াইফ বিয়ের পরে 8 বছর চেষ্টা করেছেন, গল্প কথা নয়। আপনাদের মতনই কোনো ক্লায়েন্ট যারা এসে তাদের প্রবলেমের কথা বলছে, সেখান থেকে আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে পেশ করছি। বিয়ের পরে 8 বছর 10 বছর হয়ে গেছে, সমস্ত প্রকার মেডিকেল টেস্ট হয়ে গেছে, না স্বামীর কোনো সমস্যা আছে, না হাজবেন্ডের কোনো প্রবলেম আছে, সরি ওয়াইফের কোনো প্রবলেম আছে, অথচ তারা সন্তানের মা বাবা হতে পারছে না। দীর্ঘদিন 8 বছর 10 বছর। তবে বাস্তু কি করতে পারে? বাস্তু কি করতে পারে নিশ্চয়ই বুঝেছেন। আজকের দিনে আমাদের সব থেকে মাইনাস পয়েন্ট কি বলুন তো? আমাদের কাছে যদি 100টা, আমি 100 জন করে হিসাব করছি, 100 জন ক্লায়েন্ট আসে, 95 জন বাস্তু সম্পর্কে সচেতন নয়। 95 জন বাস্তু সম্পর্কে সচেতন নয়। যারা টেলিভিশনের পর্দায় অনুষ্ঠান দেখেন, আমি চাই আমার অনুষ্ঠান একটা, আপনারা সবার অনুষ্ঠান দেখুন, 95 জন জ্যোতিষ বাস্তু নিয়ে আলোচনা করবে না। আপনি লাইভ ফোন অনুষ্ঠানে কাউকে ফোন করুন, চেম্বারে যান, ফার্স্ট আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস বলুন। কেউ ফ্লামিস বিচার করলো, কেউ ফ্রেশ ড্রাইভ বিচার করলো, কেউ সাউন্ড প্রাইভেট নিল, কেউ নাম্বারলজি নিল। কতজন আছে যারা বাস্তু সম্পর্কে সচেতন? নেই। কিন্তু আমি দিনেশ আচার্য প্রত্যেক একটা কথা বলি, আপনি বাস্তু দেখানোর জন্য আমাকে এক্সট্রা কোনো চার্জেস লাগবে না।
শুধু অর্থ কামানোর জন্য কিন্তু দিনের সাথে জ্যোতিষ করে না। যারা আমার গৃহমন্দিরে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন ব্যাপারটা। আমার চেম্বারে যারা আসবেন তারা যাকে যে বিষয় দেখাতে চাইছেন দেখাতে পারেন, তার জন্য একটা নির্দিষ্ট ভিজিটিং চার্জ আছে এবং সেটা কলকাতাতে এখনো সর্বনিম্ন। 2009 সাল থেকে যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু দেখেছেন ভিজিট আমার একই রকম ছিল, একই রকম আছে। যতদিন আমি টেলিভিশনের পর্দায় আছি চেষ্টা করবো একই রকম রাখার, পরিস্থিতি পরের কথা। তো এই যে বিষয়টা আমি চাই সকল স্তরের মানুষ আমার কাছে আসতে পারে, তাদের সমাধানগুলো করাতে পারে। এখন যদি একজন আসলো, তার জন্মছক দেখালো, আমি যদি তার সঙ্গে বাস্তুটা দেখি, বাস্তুর জন্য আলাদা ভিজিট করলো, তার কাছে খুব ভারী হয়ে যায়। তাই প্রত্যেককে বাস্তু দেখা ফ্রি অফ কস্ট। ঠিক শুনছেন, ভুল নয়। আর এটা নতুন করে কোনো অফার না, অনেকের অফার থাকে না, আমার কাছে কিন্তু কোনো অফার নেই, আমার কাছে কোনো অফার নেই। আমি এদিনকে আমার এক ভাই ও শিখছে, বলছে দাদা আমি একটা অ্যাস্ট্রো অ্যাপে দেখলাম জ্যোতিষের অফার চলছে, আজকে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে যদি দেখায় তাহলে এই অফার আছে, বা ভিজিটটা এতটা ডিসকাউন্ট আছে। তাই ভাইকে একটা কথা বললাম যে জ্যোতিষকে আমি বিজনেস মনে করি না, জ্যোতিষ আমার প্রাণ, জ্যোতিষ আমার অক্সিজেন, এটা ছাড়া আমি বাঁচি না। এবং মানব কল্যাণের জন্য যতটুকু করতে পারবো আমৃত্যু পর্যন্ত সেটাই করে যাব, এটাই আমার মিশন। তাই প্রত্যেককে যারা আমার চেম্বার আছে প্রত্যেকের জন্য বলি, আপনি যদি গ্রাম্য এলাকায় থাকেন বা মকর এলাকায় থাকেন, যদি সম্ভব হয় আপনার বাড়ি থেকে মাটি তুলে নিয়ে আসা, আপনি বাড়ির মাটি নিয়ে আসুন। চেষ্টা করবেন 100% ঈশান কোণে আনার। যদি ঈশান কোণ থেকে না পারেন আপনি অন্য জায়গা থেকে আনলেও প্রবলেম নেই। যারা শহরে থাকেন, ফ্ল্যাটে থাকেন, মাটি কালেক্ট করতে পারছেন না, আপনি যে ঘরে থাকেন সেখানকার ঝাড় দিয়ে ধুলো নিয়ে আসুন। অনেকে লজিক্যালি বলে মাটি দিয়ে বাস্তু দোষ বুঝে যাবেন। আমি যদি অন্য জায়গা থেকে মাটি নিয়ে যাই, তখন অন্য জায়গা থেকে নিয়ে যাবেন, সেই জায়গার বিষয় বোঝা যাবে। বাস্তুর মাটি আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আমার জায়গায় আপনি আসবেন, কিন্তু আমি বুঝতে পারবো। আমার গুরুদেব আমাকে সেই ক্ষমতা দিয়েছে বা সেই ক্ষমতাকে অর্জন করিয়েছে যে আপনার বাড়ির মাটি বা ধুলো আমি পরীক্ষা করে বুঝতে পারবো যে আপনার বাস্তুতে কি দোষ আছে। বাস্তু দোষের জন্য সন্তান অবাধ্য হয়, স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ ঘটে, বাবার সম্পত্তি থেকে সন্তান বিতাড়িত হয়। মনে করছে না কত সিম্পল ব্যাপার, সব বাস্তু থেকে করতে পারে। অতএব সর্বোত্তম ভাবে বাস্তু সম্পর্কে আপনার সচেতন করা উচিত। তাই বললাম যারা চেম্বারে আসছেন প্রত্যেককে, আর আপনার তো কোনো কষ্ট লাগছে না, আপনি মনে করুন না ফালতু ফালতুই আপনার সঙ্গে সঙ্গে যারা বাস্তুকে মেনটেন বোঝেন না, মানেন না, ঠিক আমার জন্মছকে যা আছে তাই হবে, আমার বাস্তু কি আছে। শুনুন, কর্ম ফল আমাদের প্রত্যেককে ভোগ করতেই হবে। বাস্তুর কোনো কথাও যদি ভুল থাকে আপনার কর্মের ভিতরে সেই ফল কিন্তু অ্যাড হতে বাধ্য। পরে কি বল, টুকটাক করে প্রতিকার হয় না, অনেকে দেখবেন। আজকে আমি বলতে চাইছি না, ফেসবুকে বিভিন্ন জায়গায় বা ইউটিউবে বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রকার টোটকা দেখি। বাস্তুতে তেজপাতা পুড়িয়ে দিন, বাস্তুর দোষ নাশ হয়ে যাবে। যদি এটাই হতো, আমরা এক একটা বাস্তুতে কি আমরা এক একটা যজ্ঞ করি বাস্তুদোষ নিবারণের জন্য 10 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা ধরে হোম করে, মহাযজ্ঞাদি ক্রিয়া করে, মহাপূজাদি করে তারপর বাস্তুদোষ নষ্ট করে। আমরা ভাবি যে আমরা বেকার কেন খাটবো, একটা গিয়ে তেজপাতা পুড়িয়ে দিলে যদি হয়ে যায়, তো এগুলো কেন করব? এতটা সোজা নয়। বাস্তুতে মারাত্মক দোষ থাকলে এমনও কোনো ঘটনা ঘটে যে গৃহস্বামীর অকাল মৃত্যু ঘটতে পারে, সেই গৃহে কারোর স্বল্পায়ুতে মৃত্যু হতে পারে, সেই গৃহে কেউ সুসাইড করতে পারে। এত সোজা ব্যাপার কখনো নয়। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আচ্ছা, প্রতিকারের জন্য বলে দিলাম, কিভাবে দেখাবেন সেটা বলে দিলাম। আর যদি মনে হয় যে আপনারা কেউ বাস্তুতে ভিজিট করাতে চাইছেন, তাদের জন্য আমার কাছে কিন্তু বিশেষ সুযোগ রয়েছে। আমি বিশেষ ক্ষেত্রে বাস্তুতে গিয়েও কিন্তু
নিজে বাস্তুতে রিপোর্ট করতে যাই, বাস্তুতে আমরা ভিজিট করতে যাই, কি পজিশন আছে সেগুলোকে দেখি। তারপরে প্রতিকারের ক্ষেত্রে দেখুন, কারোর শত্রুদিক প্রবল রয়েছে, প্রতিকার দেখা যায় বাস্তুতে গিয়ে করতে পারছে না, তাদের জন্য বিকল্প রাস্তা রয়েছে। আর যাদের সেরকম নেই, আমরা বাড়িতে গিয়ে প্রতিকার করি, অনেকের প্রতিকার করে নিয়ে আমরা দিয়ে দিই, অনেক প্রকার রাস্তা রয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। মনে করুন কেউ ভুল করে ঈশান কোণে বাথরুম করে ফেলেছে, ঈশান কোণে বাথরুম করেছে বা কিচেন করেছে, সেক্ষেত্রে কি হতে পারে, মানে ধরুন কিচেন, এবং ইভেন কিচেনের ওভেনটা ঈশান কোণে করে ফেলেছে। ঈশান কোণ বাস্তুর মাথা, ঈশান কোণ বাস্তুর মাথা, তো বাস্তুর মাথাতে কি করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। ফার্স্ট হবে এই গৃহে কারোর মেন্টালি ভাব ঠিক থাকবে না, উগ্র ভাব। আর কি হবে, শরীর প্রচন্ড উত্তাপ্ত। আর কি হবে, রক্তবাহিত সমস্যা। কি হবে, বিপির সমস্যা, সুগারের প্রবলেম। আর কি হবে, অর্থদ্বন্দ্ব হওয়া, ডক্টরের সঙ্গে সুসম্পর্ক হওয়া, ডক্টরের কাছে বারবার গেলে সুসম্পর্ক হবে। বাস্তু যদি ঠিক না থাকে আপনারা কেউই ভালো থাকতে পারেন না, সে আপনি যেই হন, আপনি যত ক্ষমতাবান হন, বাস্তু ঠিক থাকতে হবে। নমস্কার। আমি উচিলদা গ্রাম মালঞ্চর থেকে এসেছি। আপনি দিনের সাথে যদি ঠিকানাটা কিরকম পেলেন? আমি পেপারে পেয়েছিলাম 10 বছর আগে। আপনি নিশ্চয়ই সমস্যা নিয়ে এসেছেন, আপনি কি মনে করেন এই সমস্যা আচার্যজির কাছে এসে হোমযোগের মধ্যে সমাধান হবে, যদি একটু বলেন? হ্যাঁ, 100 আমি তো অনেক কাজ পেয়েছি, মানে দীনেশ আচার্যের মতো কাজ আমি আমার চোখে পড়েনি বা, এবং দীনেশ আচার্য যে এখনো এই যত জ্যোতিষী তান্ত্রিক আছে এখনো 251 টাকা বিজের নিয়ে রেখেছেন ওই গরিব মানুষদের জন্য। সেখানে যদি 1 লাখ টাকার কাজ হয়, সেখানে উনি 50,000 টাকায় এই কাজ করে দেন শুধু গরিবদের জন্য। উনি মহাদানী বা খুব খুব ওনার অভিজ্ঞতা বা ওনার কাজের অভিজ্ঞতা বা মনের অভিজ্ঞতা, বা আমরা এই কাজে এসে খুব আনন্দ পেয়েছি, আমাদের আনন্দ লেগেছে বা উনিও আনন্দ দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর ব্রহ্মপুর থেকে, হরিঘাটা থানা। আজকে এই যজ্ঞে আপনার অনুভূতি কেমন? ভালোই লাগছে। পশ্চিমবঙ্গে যেখানে হাজার হাজার জ্যোতিষতান্ত্রিক, সেখানে দীনেশ আচার্যকে আপনি বেছে নিলেন, নিশ্চয়ই আপনার সমস্যা রয়েছে, এ বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সমস্যা অনেকটা সমাধান হয়েছে, সেই জন্য আমি এই যোগ্যতা অংশগ্রহণ করেছি। আজকে পশ্চিমবঙ্গে যেখানে বহু জ্যোতিষী রয়েছেন, প্রত্যেকের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই জায়গায় সততার দিক থেকে আপনি কোন চোখে দেখছেন দীনেশ আচার্য, যদি একটু বলেন? হ্যাঁ, দীনেশ বাবু একজন সত্যিকারের মানুষ, আর মানে কি বলবো আর, সত্যিকার সত্য নিয়েই চলেন, সেই জন্য এখানে ভালো লাগে। দিদি কোথা থেকে আসছেন? আমি আসি ভাঙড় থেকে। আপনি কিভাবে দীনেশ আচার্যের নামটা পেলেন, যদি একটু বলেন? আমি মানে প্রোগ্রাম, চ্যানেলের প্রোগ্রাম দেখে আমি এসেছি, যোগাযোগ করেছি 3 বছর আগে। ওনার কাছে এসেছিলাম আমার একটা পার্সোনাল সমস্যা নিয়ে। সমস্যাটা আমি হাইলাইট করতে চাই না, কিন্তু সমস্যা দেখুন, 100-এর মধ্যে 95% উনি কাজ করেছেন। তো 5% হয়তো মানুষের যদিও না কাজ হয়, তার জন্য উনি তাদের ওনার যে অবদান আছে উনি তাদেরকে না কাজ হলেও ফেরত দেয়, বা ওনার এই যে কি বলে, ওনাকে এই মানে বিশ্বাস ভরসা, এইটা নিয়ে অনেকের উৎসাহ বাড়বে। আগামী দিনে আমরাও চাইবো যে আরো কিছু লোক যাতে ওনার সাথে যোগাযোগ করে, যারা যেসব পরিবারগুলো কি সমস্যায় ভুগছেন, তা ওনারা যদি ওনার কাছে যদি যোগাযোগ করে, তা অনেকটাই মানে সুস্থলে চলবে। যে আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি দীনেশ আচার্যের হোম যোগে বসে আছেন, কোথা থেকে আসছেন? আমি নমস্কার, আমি আছি দুগুলেশ্বর গ্রাম, থানা খানাকুল, জেলা হুগলি। আপনি কিভাবে দীনেশ আচার্যের সঙ্গে আপনার যোগাযোগ? আমি পেয়েছি টিভি প্রোগ্রামে দেখলাম যে দীনেশবাবু মানে বক্তৃতা দিচ্ছেন, তা সেই দেখে ফোন নাম্বার ধরে ওনাকে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে, এ ধরুন জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ 8 মাস আগে পেয়েছি ওনাকে। তা সেই ওষুধ নেওয়ার পর
আমি এখন অনেকটা সুস্থ আছি। আচ্ছা, পশ্চিমবঙ্গে জ্যোতিষতান্ত্রিকের অভাব নেই, সেই জায়গায় দীনেশ আচার্যকে আপনি কি চোখে দেখেন? আমি তো এখন ওনাকে ভালোই দেখছি, কারণ উনি আমার বহু উপকার করেছেন। কারণ আমি মনে হয় মরণাপন্ন হয়ে গেছিলাম, বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলাম,